সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমাদের সাথে এ পর্বে অতিথি হয়েছেন একঙ্গে অনেক রূপ তার কথাসাহিত্যিক, লেখক, রম্য লেখক, ছড়াকার পলাশ মাহমুদ। পলাশ ভাই কেমন আছেন? ভালো আছি শ্যামল। আপনার আড্ডা দিব ওই জন্য মনে হচ্ছে যে সময়টা আরো ভালো কাটবে। অবশ্যই ভালো কাটবে। পলাশ ভাই, আপনার এই যে এই বই তো আমি পকেট থেকে বাইর করলাম, এটা হলো পমার বচন। এটার দ্বিতীয় 2 বেরিয়েছে এবং এটা সম্ভবত এই বইমেলার সবচেয়ে ক্ষুদ্রতম বই। এই বইটার মধ্যে পলাশ ভাই যে রসের স্ট্যাটাসগুলো দেয়, সেই স্ট্যাটাসের একটা সংকলন। পলাশ ভাই, এই বইটা তো 2, এটা আগেরটা একাধিক সংস্করণ চলেছে আমরা জানি। এটার আইডিয়াটা কেমনে আসলে আপনি? বিষয়টা হচ্ছে এটা পমার বচন আমি বহু বছর ধরে লিখছি। এটা কিন্তু খুব ক্যাজুয়ালি শুরু করা আর কি, যে ঠিক আছে সমসাময়িক বিষয়গুলোকে একটু স্যাটায়ার করে, একটু ব্যঙ্গাত্মকভাবে, যেহেতু সরাসরি যাতে আক্রমণ করা না হয়, আবার কথাটাও বলা যায় না। আমি একটা জিনিস একটু দেখাইতেই চাই। এই যে দেখেন, এটার মধ্যে খুবই সুন্দর সব ইলাস্ট্রেশন আছে, খুবই শৈল্পিক একটা প্রোডাকশন আসলে। এবং এই দারুণ, আপনি এটা নিয়ে ঘুরতে পারবেন এবং এগুলা পড়তে পারবেন, সেরকম একটা বই। আমি দেখলাম যে আমার কন্টেন্ট ছোট ছোট, সেই হিসেবে এই সাইজটা একেবারে ফিট ইন করে গেছে, যে কারণে আলটিমেটলি এভাবে গত বছর পমার বচন বেরোলো। এবং আপনি জানেন কিনা জানি না, এটা হিউজ সাকসেস, যে কারণে পমার বচন 2 আসলো। পলাশ ভাই, আপনার ছড়াকার সত্তা, আপনার কথা সাহিত্যিক সত্তা, আপনার উইট, এই সব কিছু আসলে এই বইটার মধ্যে বা এই লেখাগুলোর মধ্যে সারাংশ হিসেবে আসছে, এই ছোট পরিসর সারাংশ হিসেবে আসছে। আমরা তো জানি যে মানুষের পাঠ অভ্যাস অনেক কমে গেছে, আমরা ফেসবুকেই পড়ি মূলত। এবং সেরকম একটা সময়ে লেখালেখি আসলে কতটা কঠিন পলাশ ভাই? লেখালেখি আমার জন্য সবসময় কঠিন। আমি খুব কম সময় লেখালেখি করি। আমি যদি বলি, এটা আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আসলে আমি খুবই বছরে একটা সার্টেন পিরিয়ড লিখি, এবং আমার লেখালেখি আমার কাছে খুবই আগ্রহের একটা ব্যাপার এবং খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। অনেক আছে বসলেই খুব লিখতে পারে এবং খুব ভালো লিখেন তারা, হ্যাঁ, কিন্তু আমার না, এটা আমার একটা আয়োজন লাগে, হ্যাঁ, চিন্তা। ধরেন আমি আজকে লিখবো, এর আগে আমার 1 সপ্তাহ আগে থেকে একটু প্ল্যান লাগে, হ্যাঁ, বসার পরিবেশ লাগে। আমি এখানে একটু জানতে চাই, আপনি আপনার লিখতে বসার আয়োজনটা কেমন? না, ধরেন আমাদের তো বেঁচে থাকার জন্য অন্য অনেক কাজ করতে হয়, আপনি জানেন, হ্যাঁ, বা আমাদের দর্শকরাও জানে। সো ওই সময় আমি একটু প্ল্যান করে ফেলি যে আজকে, এবং ছুটির দিনগুলো যেহেতু আমার 2 দিন ছুটি আছে, তো আমি ওভাবে একটু প্ল্যান করি যে এই কাজগুলো একটু কম করে, বা শুক্র শনিতে এইগুলো কমে একটু লেখার পেছনে বা পড়ার পেছনে। হ্যাঁ, এখন আসলে আগে তো আমরা পড়তাম, যে কোনো সময় পড়তাম, এখন আসলে সত্যিকার অর্থেই না, পড়ার জন্য সময় বের করতে হয়। এটাও একটা দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। পলাশ ভাই, আপনার তো এবার মেলায় পমার বচন ছাড়াও আরো বই আছে, সেটা নিয়ে যদি একটু বলেন। আরেকটা বই আছে প্রেমানুকাব্য। আমি অনেক আগে থেকে প্রেমানুকাব্য, ছোট ছোট প্রেমের, এই প্রশ্ন করো বিশ্বকে তোমায় হিনা নিঃস্বকে, বা জ্বর সারাবে নাপা মন সারাবে আপা, 2 লাইনে। হ্যাঁ, সো এই বইটা অনেকদিন বের হয় নাই। 2002 সালে প্রথম বেরিয়েছিল ঐতিহ্য থেকে। তারপরে আজকে প্রায় 23 বছর পরে ধরেন এই পমার বচন, এই প্রেমানুকাব্যর আরেকটা বই এসেছে, সাইজ এরকমই। পলাশ ভাই, আপনি যে কাজগুলো করেন তার সবগুলোর মধ্যে সৃজনশীলতা যুক্ত। আপনি মাস্টারি করেন, আপনি শিশুদের জন্য কাজ করেন, ক্রিয়েটিভ রাইটিং পড়াইছে, শিশুরা খুব ক্রিয়েটিভ রাইটিং পড়ান। ফলে এই যে এত কিছু, এটা আসলে কিভাবে আপনি ভারসাম্যটা রক্ষা করেন? না, ভারসাম্য এখন আর এমন না যে আমি একসাথে সবকিছু করছি। আগে যখন স্টুডেন্ট ছিলাম বা শুরুর দিকে অনেক কিছু একসাথে করেছি। এখন ভারসাম্যটা রক্ষা করে এভাবে, যেমন ধরেন এই বছর পমার বচন বের হবে, আগামী বছর বের হবে না। যেমন লজিক লাভ গত বছর বের হয়নি, বছর আগামীবার আমরা একটা বড়দের উপন্যাস বের হবে, এরপরে বড়দের গল্প বেরোবে। সবকিছুই ধরে, যেহেতু আমি সবকিছুই এক ধরনের অভ্যস্ত তৈরি হয়েছে। রম্য যেমন অনেকদিন বেরোচ্ছে না, হয়তো 2 বছর পরে রম্য বেরো, এভাবেই আসলে ভারসাম্য রাখছে। এই যে আপনার আইডিয়া, আপনি আসলে কিভাবে জেনারেট করেন? না, এটা শিমুল, আপনি নিজেও লেখক, আপনি জানেন যে অনেক সময় দেখা যায় যে একটা আইডিয়া ইনস্ট্যান্ট এখন আসছে মাথায়, এখনই লিখে ফেলছি। আবার অনেক আইডিয়া আছে, আমরা কিন্তু একজন লেখক, অনেকের সবার ক্ষেত্রে মনে এরকম হয় যে হয়তো তাকে 10 বছর পরে লিখছে, অথবা একদম 2 মাস পরে লিখছে, অথবা 5 মাস পরে লিখছে, বা একটা সার্টেন পিরিয়ড পরে লিখছে। সো আমার ক্ষেত্রেও ঠিক তাই, কখনো ইনস্ট্যান্ট কাজে লাগিয়ে ফেলি, কখনো মাথায় থাকে, কখনো আবার দেখা যায় যে আসে মাথায়, মাঝে ভুলে যাই, আবার এটাকে রিভাইভ করে, এভাবেই আর কি। পলাশ ভাই, সাহিত্যের সফলতা বলতে আপনি আসলে কি বোঝেন? আপনার ব্যক্তিগত সন্তুষ্টি, নাকি আসলে পুরস্কার, সম্মাননা এসব পাওয়া? এটা আসলে আপনি অনেকগুলো বিষয় বলেছেন। আমার কাছে মনে হয় এটা আসলে কখনো একটা ডট দিয়ে আমরা এটাকে নির্ণীত করতে পারবো না, এবং এটা একটা লম্বা জার্নি। বলা হয়ে থাকে যে লেখকের একটি লেখাও যদি বেঁচে থাকে, লেখক কিন্তু বেঁচে থাকেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমি যখন আছি, তখন পাঠক, একটা শ্রেণীর পাঠক, কিছু পাঠক আমার বই, আমার লেখা পছন্দ করছে, সেটাও আমি চাই। টুকটাক পুরস্কারও চাই, আবার এটাও চাই, আমি অনেক কিছু চাই আমি পার্সোনালি আর কি, যে
এবং আমি চাই যে অন্তত আমার এত পরিশ্রম করলাম, এত লেগে থাকলাম, আমার একটা লেখা অন্তত, একটা বই অন্তত যেন একটা নির্দিষ্ট সময় টিকে থাকে। আপনার অনেক কিছুই নিশ্চয়ই থাকবে। আমি একটু জানতে চাই, আপনি যখন প্রকাশককে দেবার জন্য কোনো লেখা চূড়ান্ত করেন, তার আগে আপনার এডিটিং বা পুনর্লিখন বা ড্রাফটিং এর টাইমটা কেমন আসলে? আপনি কিভাবে সম্পাদনা করেন? আমার কাছে আমি অনেকটা সময় নিয়ে লিখি, তো অনেকে দেখা যায় যে 1 মাসের মধ্যে টানা লিখে ফেলে। আমার একটা যেটা হচ্ছে যে এডিটিং করতে হয়, কারণ আমি একটা লেখার মধ্যে 2 মাসের গ্যাপও থাকে, তো আমাকে আবার পুরোটা নতুন করে পড়তে হয়। কারণ আপনি জানেন ধারাবাহিক বিশেষ করে সিরিজগুলোতে কিন্তু ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। একদম। আমার আগের ক্যারেক্টারে আছে যিনি আছেন তাকে আমি পরের ক্যারেক্টারে তার নাম চেঞ্জ করতে পারি না, সো এইগুলোর বিষয়গুলো একটু মাথায় বেশি রাখতে হয়। একদম। পলাশ ভাই, আপনার মতো যারা হতে চায়, যারা পলাশ মাহবুবের মতো কয়েক হাত দিয়ে লিখতে চায়, কয়েক রকমের লেখা লিখতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? লেখালেখিটা আসলে এটা ভিতর থেকে আসতে হবে প্রথমত, তারপরে এটাকে আপনি চর্চা করে আপনাকে আরো বই পড়ে সবকিছু করে আপনি একটা জায়গায় নিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো না কোনো বিন্দুতে ভিতরে থাকতে হবে, না হলে আপনি কেউ যার লেখালেখির কোনো আগ্রহ নাই তাকে দিয়ে আপনি লেখালেখি করেন এটা বানায় ফেলা খুবই কঠিন, আমার মনে হয় প্রায় অসম্ভব। সো আমার এটাই বলা থাকবে যে যাদের ইচ্ছা আছে তাদের ওই চেষ্টাটা করে যেতে, এবং এটা খুবই কিন্তু মাটি কাটার মতো পরিশ্রম, এটা বোঝা যায় না, এটা এমন একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এই কষ্টটা বোঝা যায় না। পলাশ ভাই, আপনার জন্য আমাদের একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি ধরেন আজ থেকে যে কোনো আপনার জীবনের যে কোনো সময় ফিরে গিয়ে নিজেকে লেখালেখি বিষয়ে একটা পরামর্শ দিতে পারবেন, কি পরামর্শ দিবেন? ধৈর্য। আমি অনেক ক্ষেত্রে লম্বা লেখার ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি, সেটা আমার কাছে মনে হয় একটু ধৈর্যটা থাকলে আমার অনেক আইডিয়া আছে, কিন্তু ওই যে লম্বা ধরেন একটা লম্বা লেখা লিখতে গেলে ওই যে বললাম অনেক কিছু মাথায় রাখতে হয় এবং কনসেন্ট্রেট করতে হয়। পরামর্শ দিবেন যে আমার ধৈর্যটা পলাশ ধৈর্য বাড়াও লেখালেখির ক্ষেত্রে। পলাশ ভাই, আমরা আপনার সাথে র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আয়োজনটা শেষ করব। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। পলাশ মাহবুবের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা, চারপাশ, প্রিয় শব্দ মা, প্রিয় রং নীল, যে মৌসুমে বা সময়ে বেশি লেখেন, বইমেলার আগে আগে, প্রিয় সাহিত্য চরিত্র, এটা অনেক, প্রিয় গানের লাইন, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো, প্রিয় কবিতার লাইন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, যে সময়ে গান শোনেন, ফুটাটি শুনি, লেখার জন্য প্রিয় জায়গা, আমার কম্পিউটার টেবিল, লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, চা, সবচেয়ে সৃজনশীল সময়, রাতে গভীর রাত, লেখালেখি জীবনের বড় ভুল, আশাটাই বড় ভুল, স্বপ্ন, আমার অন্তত একটি লেখা টিকে থাকুক, লেখালেখির বড় ভীতি, ধৈর্য, প্রিয় কথাসাহিত্যিক, অনেকে, প্রিয় কবি, অনেকে, প্রিয় ছড়াকার, অনেকে, একটা চলচ্চিত্র যা আপনাকে প্রভাবিত করেছে, হীরক রাজার দেশে, পিতৃত্ব, এখনো এই স্বাদ এখনো পাইনি, মাতৃত্ব, এটা কোনো সংজ্ঞায়িত করা যাবে না, জড়তা, নিশ্চয়ই প্রয়োজনীয়, অপছন্দ করি, বেশি কথা, যা বলতে চাই জোরে, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, পলাশ মাহবুব। এখনো হয়ে উঠছে। পলাশ মাহবুব হয়ে উঠুক। আপনাকে অনেক ধন্যবাদ পলাশ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, আমার কফিকেও ধন্যবাদ অসাধারণ এই আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম পলাশ মাহবুবের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।